আসসালামু আলাইকুম এভরিওয়ান। শব্দহীন ভালোবাসি গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। আমি শুধু আম্মার কোলে শুয়ে কান্না করছি। কেন অনেক ওর সাথে এমনটা করলো? কিছুক্ষণ পর ডাক্তার ভিতর থেকে বের হলো। ডাক্তার বের হতেই আমি এগিয়ে গেলাম। ডাক্তার আমাকে দেখে বলল, মেয়েটা আপনার কি হয়? আমি বললাম, জি আমার হবু বউ। আজকে বলতে কষ্ট হচ্ছে যে এই মেয়ের সাথে যা কিছু হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে। আমরা আমাদের মতো চেষ্টা করছি, তবে একটা কথা বলি, যত পারেন ওর দিকে নজর রাখেন। আর যে ওর সাথে এমন করেছে ওকে ধরে থানায় দেন। জি স্যার, আপনাকে বলতে হবে না। এখন কি আমি ওকে নিয়ে যেতে পারি? নিয়ে যাবেন? ঠিক আছে, নিয়ে যান। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? ডাক্তার কথা শুনে রিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যাওয়ার পর আম্মু বলল, রনি ওকে আমি আমার রুমে নিয়ে যাই। আমি বললাম, না আম্মু, এখন তোমার রুমে নিয়ে যেতে হবে না, আমি ওকে আমার রুমে নিয়ে যাই। রাতে তো ও তোমার সাথেই থাকবে। আমি রিয়াকে নিয়ে আমার রুমে যেতে আমার বন্ধুরা সবাই আসলো ওকে দেখতে। সাজিদ এসে বলল, রনি কাজ তো হয়ে গিয়েছে। কি হয়েছে বল শুনি। বাহিরে মানুষ বলে বেড়াচ্ছে যে চেয়ারম্যানের ছেলের হবু বউকে কারা যেন তুলে নিয়ে গিয়েছিল। বুঝলাম না বাহিরের মানুষ কিভাবে এই কথা জানলো। এসব কথা বাদ দে, মানুষের কথা শুনে আমি কি করব। আর অনেকের খবর পেলে, না ওকে কোথাও পাইনি। পরিবার নিয়ে কোথায় যেন পালিয়ে গিয়েছে। পরিবার নিয়ে পালিয়ে গিয়েছে না? আগে নিশি রিয়া একটু সুস্থ হোক, পরে আমি ওকে দেখে নিব। রিয়াকে দেখে সবাই চলে যাওয়ার পর আমি রিয়ার মাথার কাছে বসলাম। রিয়া চুপচাপ শুয়ে শুয়ে কি যেন চিন্তা করছিল। আমি ওর হাতে ফোনটা দিয়ে বললাম, আমি যা বলবো সবগুলা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, ঠিক আছে? আমি রিয়াকে বললাম, এখন কেমন লাগছে তোমার? রিয়া মোবাইল ট্রেপ করে বলল, আমার এখন একটা জিনিস বাকি আছে, আর সেটা হলো আমার মৃত্যু। আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, এভাবে বলতে নেই, তুমি মরলে আমি কি করে বাঁচব? আর এই নিয়ে কোনো কথায় চিন্তাই করবে না, এখন থেকে তুমি আমার পাশেই থাকবে। আমি তোমাকে এখন আর কখনো একা হতে দিব না। আমার কাছে এখন কিছু নেই আপনাকে দেওয়ার মতো। খুব ইচ্ছা ছিল আপনাকে নিয়ে সংসার করব, আপনাকে ভালোবাসবো, আপনার বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু আপনার বন্ধু সেটা হতে দিল না। আমি ওর কাছে আমার জীবনটা পর্যন্ত ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ছাড়লো না। এসব নিয়ে এখন আর কোনো কথা বলবে না, আর ওকে আমার দেখার আছে। ও তোমার পা ধরে মাপ চাইবে, দেখো। রিয়া এবার ইশারা করে বলল, আমার খুব ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাই, ঠিক আছে? আমি রিয়ার কপালে চুমু দিয়ে বললাম, ঠিক আছে বেবি, তুমি ঘুমাও। আমি রিয়াকে রেখে বাইরে বের হলাম। বাইরে যেতে আম্মু বলল, রনি টেবিলে বসে আগে খেয়ে নে। আর রিয়ার খবর কি? এই তো আম্মু, এখন মোটামুটি একটু ঠিক আছে। ও হ্যাঁ, একটা কথা বলতে তো আমি ভুলে গিয়েছি। আমার আম্মু বর্তমানে তিনি রানিং চেয়ারম্যান। টেবিলে বসে খাবার খাচ্ছে, তখন ছোট বোন এসে বলল, ভাইয়া তোর কি মন খারাপ? বোন একটু খারাপ, তবে চিন্তা করিস না, দোয়া করি যেন সব ঠিকঠাক হয়ে যায়। রাতে আমি রিয়াকে বুঝিয়ে আম্মু রুমে পাঠিয়ে দিলাম, আর বললাম, সাবধানে কোনো উল্টাপাল্টা কাজ করবে না, আগে একটু সুস্থ হয়ে নাও, তারপর আমি তোমাকে বিয়ে করব। এই কথা বলে আমি রিয়াকে আম্মুর রুমে দিয়ে দিলাম। কিন্তু মাঝরাতে আম্মুর চেঁচামেচি আমার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি দরজা খুলে বের হলাম, তখন দেখি সবাই বারান্দায় দাঁড়িয়ে কান্না করছে। বুঝলাম না বাহিরে আবার কি হয়েছে। আমি তাড়াতাড়ি বারান্দায় গেলাম, গিয়ে দেখি বাহিরে কাঁঠাল গাছে একটা লাশ ঝোলানো আছে, আর সেটা আমার রিয়ার। আমি রিয়ার লাশ দেখে জায়গায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি সাজিদ আমার মাথার কাছে বসা। ও আমার মাথায় হাত ধরে বলল, দেখ বন্ধু, পাগলামো করিস না। আর আমি তোরে বলছি ওর একদিকে নজর রাখতে, সেটাও তুই পারলে না। আমি উঠে রিয়ার লাশ জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি জানতাম না যে আত্মহত্যা করবে। যদি জানতাম তাহলে ওকে আর আম্মুর কাছে ঘুমাতে দিতাম না। আম্মু আমাকে ধরে ভিতরে নিয়ে গেল। আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা হয়তো তোর জন্য রিয়া লিখে গিয়েছে, তবে আমি ভাবতে পারিনি ও এই কাজ করবে। আমাকে ঘুমে রেখেই ও যে এই কাজ করবে আমি ভাবতেই পারিনি। আম্মুর হাত থেকে কাগজটা নিয়ে পড়তে লাগলাম। প্রথমে লেখলো, আমার প্রিয় ভালোবাসার মানুষ, খুব ইচ্ছা ছিল তোমার বউ হব, লাল শাড়ি পরে তোমার ঘরে যাব, কিন্তু সেই শাড়ির জায়গায় যে গলায় ধরে দিতে হবে এটা কখনোই চিন্তা করিনি। অনেক ভালোবাসি তো তোমাকে, এই জন্যই মৃত্যুর পথ বেছে নিয়েছি। যদি বেঁচে থাকি মানুষ আমাকে এই কথাই বলে সবসময় জ্বালাবে। আর তোমার আম্মু সম্মানিত একজন ব্যক্তি, তবে আমার কথাই তুমি আর চিন্তা করো না, মন থেকে মুছে ফেলবে আমার কথা তুমি। আর একটা কথা, নতুন করে কোনো মেয়েদিকে ভালো করে বিয়ে করে নিবে, এইটা আমার শেষ ইচ্ছা। আমার জন্য তোমাকে কাউকে শাস্তি দিতে হবে না। ভালো থাকো, সুখে থাকো, এই দোয়াটাই করি। আমার আত্মহত্যার জন্য আমিই দায়ী, এখানে আমি কাউকে দোষ দিতে চাই না। কপালে যা ছিল তাই হয়েছে।
রিয়ার চিঠিটা পড়ে কান্না করতে লাগলাম। রিয়া যে আমাকে এভাবে একা ফেলে চলে যাবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল, এখন আর বাসা থেকে বের হই না। নিজেকে কেমন যেন ঘরের ভিতর বন্দি বানিয়ে ফেলেছি। আজকে সকালে সাজিদ এসে বলল, রনি আজকে কলেজে যাওয়া লাগবে, কলেজে নাকি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। ভালো লাগছে না সাজিদ। সাজিদ আমাকে জোর করে ধরে বাহিরে নিয়ে গেল আর বলল, এখন কলেজে চল, রাতে অনিকের বাসায় যাব। ও যে কোথায় থাকে ওর ঠিকানা আমি পেয়ে গিয়েছি। কি বলিস, সত্যি তুই ওর ঠিকানা পাইছস? আরে বলছি না রাতে তোরে নিয়ে যাব ওর বাসায়, এখন কলেজে চল। ঠিক আছে চল গিয়ে দেখি। সাজিদকে নিয়ে কলেজে গেলাম। কলেজের মাঠে যেতে এক বড় ভাই ডাক দিয়ে বলল, রনি এইদিকে আয় তো একটু। বড় ভাইয়ের কথা শুনে আমি তার কাছে গেলাম। বড় ভাই আমাকে দেখে বলল, রনি আমাকে একটা কাজ করে দিবি। কি করতে হবে বলো শুনি। তাদের ক্লাসে ইরা আছে না, ওকে একটু প্রপোজ করে দিবি। মনে মনে বললাম, এই মেয়ে তো আগে আমাকে নিয়ে 5 বার করে প্রপোজ করত, এখন আবার বড় ভাই তার প্রেমে পড়ছিল। ভালো খুব ভালো। আমি বললাম, পারবো যদি আমাকে একটা জিনিস মিলিয়ে দিতে পারেন। বলল, তোর কি লাগবে? তোর যা লাগবে আমি দিব, তাও আমার কাজটা করে দে তুই। ঠিক আছে আমি করে দেব, তবে আজকে রাতে আপনার পিস্তলটা আমার লাগবে। আমার কথা শুনে বড় ভাই বোকা হয়ে গেল। বলল, তুই এটা দিয়ে কি করবি? নাকি কাউকে? আরে না, কি যে বলেন না আপনি। আমি তো শুধু একটু ভয় দেখাবো, আর বাহিরে আর কিছু না। আচ্ছা ঠিক আছে নিশ্চয়, এখন আমার কাজটা করে দে। আচ্ছা ভাই ঠিক আছে। বড় ভাইয়ের কাছ থেকে যেতেই সাজিদ বলল, কি রে উনি কি বলল? রনি বলল, কি আর বলবে, ই বলেছে ইরান নাকি ওনার পছন্দ। সাজিদ আমার কথা শুনে হাসতে হাসতে বলল, যেই মেয়ে তোর পিছনে ঘুরে থাকে ওনার পছন্দ? বাহ বাহ। আরে আমি ওনার কাজ করে দিব, এর বিনিময়ে আমিও কিছু নিব ওনার কাছ থেকে। এখন বল ইরাকে কোথায় পাবো? ওর তো মাঠের বড় গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে, দেখ যা। তাহলে চল যাই। না বাবা আমি যাব না, তুই যা, খুব বদমাইশ এই মেয়ে, পরে আমাকে সবার সামনে অপমান করবে। তাহলে তুই এখানে দাঁড়া, আমি ওর সাথে একটু কথা বলে আসি। সাজিদকে দাঁড় করিয়ে আমি ইরার কাছে যেতে লাগলাম। ইরা দূর থেকে আমাকে দেখে বলল, কি ব্যাপার মশাই, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? কেন ইরা, যেই দিন থেকে ওঠার কথা সেই দিন থেকেই উঠেছে। তোর তো সবকিছু আমি দেখে ফেলেছি। কি দেখলি তুই এমন? আমার তোর চেন খোলা আছে, সবকিছু দেখা যায়। আমার সাথে তোর মজা করতে হবে না। আর আমার চেন খোলা নাকি বন্ধ এটা আমি জানি। একটু হাসি দে, তোর মুখের হাসি দেখলে আমার খুব ভালো লাগে। তবে আমি খুব দুঃখিত তোর গার্লফ্রেন্ড, প্লিজ এই বিষয় বাদ দে। এখন আর মন খারাপ করতে চাই না। ওর জন্য আমি কম করেছি, কিন্তু ও আমাকে একা রেখে চলে গেল। আমি বলছি যে আমি তোমাকে আবার বিয়ে করব, কিন্তু তাই কি বলে আত্মহত্যা করা লাগে? যা হওয়ার হয়ে গিয়েছে, এসব চিন্তা করে এখন আর কোনো লাভ হবে না। বাদ দে। এখন বল, হঠাৎ করে এই লাইলির কাছে কি করে জন্য আসলি? আমার কথা তো তোর মনেই থাকে না। এক বড় ভাই নাকি তোকে পছন্দ করে, ওই যে দাঁড়িয়ে আছে উনি বলেছে তোর প্রপোজ করার জন্য, এর জন্যই আসছে। লাথি খাবি তুই? তোর হয়ে কেন কথা বলছিস? হ্যাঁ তুই উনাকে চিনিস? উনিকে, ওনার নামে 3টা মামলা আছে, তাও তো আবার সেগুলা মানুষকে মারার জন্য। কি বলিস এসব তুই? আরে আমি সত্যি কথা বলছি। তুই বল যে আমি তোরে ভালোবাসি, তাহলে বিষয়টা দেখব, কিন্তু পরে হয় কথা বলবে একদম পাল্ট খুলে দিব, কিন্তু ওইটা কেটে দেব। ধুর, তুই বাজে কথা বলবি না। কি সব বলছিস মাঝে মাঝে এসব? এরা দাঁত ভাসিয়ে বলল, কেন আমার কথা তোর পছন্দ হয়নি? হয়েছে, আমি এখন গেলাম, ক্লাসে আয়, পরে কথা হবে। বড় ভাইয়ের সামনে গিয়ে বললাম, সরি বড় ভাই, হয়তো হবে না, আর ওর বিয়ে ঠিক হয়ে আছে, আপনি অন্য কাউকে পছন্দ করেন, পরে আমাকে শুধু বললিয়েন, আমি কাজ করে দিবনি। মিথ্যা কথা বললাম, কারণ আমি চাই না ইরার কোনো ক্ষতি হোক। বড় ভাই বলল, আচ্ছা কোনো সমস্যা নেই, যাওয়ার সময় আমার কাছ থেকে পিস্তল নিয়ে যাস। ক্লাস শেষ করে মাঠে গিয়ে বললাম, সাজিদ আজকে অনেকের পুরো পরিবারকে হত্যা করব। ও আমার মন নিয়ে খেলা করেছে, ওর কারণে আমি রিয়াকে হারিয়েছি। ওকে তো আমি ছাড়বো না, আর তুই শুধু আমাকে ঠিকানা বলে দিস, বাকিটা আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে এখন চল। বড় ভাইয়ের কাছ থেকে পিস্তলটা নিয়ে বাসায় চলে গেলাম। রাতে সাজিদ এসে বলল, তো রনি চল গিয়ে দেখি ওরা কি করে। সাজিদকে আমি না করলাম, আমার সাথে যেতে হবে না, কিন্তু ও আমাকে একা ছাড়তে চায়নি। এই না হলে বন্ধু। সাজিদ আমাকে নিরিবিলি একটা জায়গায় নিয়ে গেল। এখানে আশেপাশে অনেক বড় বড় জঙ্গল আছে মনে হচ্ছে, তবে শুধু এখানেই একটা ঘর আছে মাত্র। সাজিদ আমাকে ঘর দেখিয়ে বলল, ওইখানে ওরা থাকে। রাগে আমার পুরো শরীর ফেটে যাচ্ছে, আমার ভিতরে এখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। ধীরে ধীরে দরজার কাছে গেলাম, দরজার কাছে গিয়ে লাথি মেরে দরজা ভেঙে দিলাম।
দরজা ভাঙতে দেখি অনেক ভিতরে বসে মোবাইলের কারোর সাথে যেন কথা বলছে। ওকে দেখার সাথে সাথে আমি ওর বুকের মাঝে গুলি করে দিলাম। ওর জোরে একটা চিৎকার দিয়ে বলল, ও মা গো, আমি শেষ। ওর চিৎকার শুনে ওর মা বাবা ভিতর থেকে দৌড়ে বের হলো। ওর মা বাবাকে দেখে আমার একটু দয়া হলো না। ওরা এসে কিছু বলবে তার আগেই ওনাদের গুলি করে বসিয়ে দিলাম। হা হা করে আজকে তো বেশ ভালোই লাগছে আমার। অনেকের মাথার কাছে গিয়ে বললাম, কি রে, এখন ভাল লাগছে না? নে এখন মর। এই কথা বলে ওর মাথায় আরেকটা গুলি ঢুকিয়ে দিলাম। 3টা লাশ পড়ে আছে, কিন্তু ওর বোন কোথায়? ওর বোন না আমার আইফোন নিয়েছিল, ও এখন কোথায়? আমি দৌড়ে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি রনির বোন দরজা বন্ধ করে ভিতরে বসে আছে। আমি দরজা ভেঙে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি ওর বোনের সাথে আরেকটা মেয়ে আছে, তবে ওই মেয়েটাকে কেমন যেন একটু অদ্ভুত অদ্ভুত লাগছে। এই মেয়েটা আবার কে? ওকে তো চিনলাম না। রনির বোন ভয়ে ভয়ে বলল, ভাইয়া আমাকে মাফ করে দিন, আমি বাঁচতে চাই, প্লিজ মারবেন না। এই মেয়ের কথা শুনে আমার রাগ আরো বেশি উঠে গেল। দিলাম রনির বোনের বুকে গুলি বসিয়ে। রনির বোনের বুক গুলি দিতেই ওর সাথে ধাক্কা থাকা মেয়েটা চোখ লাল করে আমার দিকে কেমন যেন একটা আলো ছুড়ে দিল। আমি পিস্তল ফেলে 3 হাতটা ধরে গিয়ে পড়লাম। আমি তাড়াতাড়ি নিচ থেকে ওপরে উঠে পিস্তল হাতে নিয়ে ওই মেয়েটার কপালে বরাবর বসিয়ে দিলাম। মেয়েটাকে গুলি করে মনে হচ্ছে আমি ভুল করেছি। ঘরের বাহির থেকে জোর জোর করে কান্নার আওয়াজ আসছে। আর অদ্ভুত বিষয় হলো যে মেয়েটার হাত মুখ এমনিকেই চোখ থেকে লাল আরো বের হচ্ছে। সাজিদ আমার হাত ধরে বলল, ভাই এই জিনিসটা কি? আর বাহিরে এভাবে কান্না করছে কারা? আমার তো ভয় হচ্ছে, তাড়াতাড়ি এখান থেকে চল তুই। আমি তাড়াতাড়ি বুদ্ধি করে ঘরের ভিতরে আগুন লাগিয়ে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে মনে হয় আমরা বড় ভুল করেছি। ভিতর হতে সবকিছু অন্ধকার হয়ে গেল। ঘরের ভিতরে আগুন জ্বলছে, তবে এটা একদম লাল টকটকে। মনে হচ্ছে যেন এগুলা কোনো আগুন নয়, মানুষের রক্ত। আর এত জোরে জোরে কেন বা কেউ যেন কান্না করছে, যার কারণে আমার কান ফেটে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো যেন আমাদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছনে ফিরে অন্ধকার গুলি ছুঁড়ে মারলাম। এই গুলি দেওয়াতে আমি আরো ভুল করেছি। আমাকে কে যেন ধরে উপরে তুলতে লাগলো। আমি হাওয়াতে ভাসতে লাগলাম, তবে মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। এত ওপরে উঠে গিয়েছি যে নিচে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর হঠাৎ করে নিচে পড়তে লাগলাম। ভয়ে আমার কলিজা ফেটে যাচ্ছে মনে হয়। আজকে নিজের মৃত্যু নিজের চোখেই দেখতে পাচ্ছি মনে হচ্ছে। কথা বলতেও পারছি না, মনে হচ্ছে গলা চেপে ধরে কেউ যেন ধরে আছে। মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ হয়তো আজকে আমার মৃত্যু হবে। তবে যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার রুমে শুয়ে আছি। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? আমি না ওপর থেকে নিচে পড়ছিলাম? তাহলে বেঁচে গেলাম কিভাবে? আর এখন তো দেখা যাচ্ছে আবার সকাল হয়ে গিয়েছে। কি থেকে কি হয়ে গেল আমার তো মাথায় কাজ করছে না। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে আম্মু বলল, রনি টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। আমি গিয়ে টেবিলে বসতে আমার ছোট্ট বোন এসে আমার পাশে বসলো। আমি আমার ছোট্ট বোনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রাতে কি তুই আমার রুমে গিয়েছিলে? না, কেন ভাইয়া? আমি মাথায় হাত দিয়ে বললাম, আমি কি স্বপ্ন দেখছি নাকি সবকিছু বাস্তব হয়েছে? আমার তো কিছুই মাথায় আসছে না। আর বিশেষ করে একটা মানুষের শরীর থেকে এভাবে লাল আলো জ্বলবে না? একটা স্বাভাবিক মানুষের এত ক্ষমতা নেই যে আমাকে হাওয়াতে উপরে তুলে শূন্য ফেলবে। আমার সাথে কি হচ্ছে এসব আজব? নাস্তা শেষ করে বসে আছে, হঠাৎ সাজিদের কথা মনে হলো। ও তো আমার সাথে ছিল, ওর অবস্থা তো ঠিকই আছে নাকি? না, যাই হোক, একটু সাজিদের বাসায় যাই, গিয়ে দেখি ও ঠিক আছে কিনা। বাইক নিয়ে সরাসরি সাজিদের বাসার সামনে চলে গেলাম। ভিতর গিয়ে আন্টিকে জিজ্ঞাসা করলাম যে, আন্টি সাজিদ কোথায়? আন্টি বলল, যাও, রুমে আছে, হয়তো এখনো ঘুমাচ্ছে। আন্টির কথা মতো আমি সাজিদের রুমে গেলাম। গিয়ে দেখি ও এখনো ঘুমাচ্ছে। আমি ওকে ঘুম থেকে ডেকে তুললাম, বললাম, কি রে সাজিদ, রাতে তুই কিভাবে বাসায় আসলি? কিভাবে আসলাম মানে? আমি তো আমার রুমেই বাসায় ছিলাম। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই সত্যি কি জানিস না? কি জানবো, বলবি তো। রাতে না আমরা অনেকের বাসায় গিয়েছিলাম, আর আমরা মিলে কি অনেকের বাসায় গিয়েছিলাম, তুই আমাকে বললি না কেন? তার মানে রাতে আমি যা দেখেছি সব আমার স্বপ্ন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিভাবে কি হলো? আমি নিজ হাতে রনিকে মেরেছি, কিন্তু এখন আমার সবকিছু মনে আছে, মাগার সাজিদের কথা মনে নেই। কি হচ্ছে এসব? কিছুই মাথায় আসছে না। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে সাজিদকে মেরেছি? আমি বাহিরে গিয়ে সোফায় বসলাম। সাজিদ রুম থেকে ফ্রেশ হয়ে এসে বলল, তো রনি আজকে হঠাৎ কি করে আমার বাসায়, কি মনে করে?
সাজিদের কথার উত্তর দিব তখন টিভিতে একটা নিউজ আসলো যে জঙ্গলের ভিতরে একটা বাড়িতে আগুন লাগছে, তবে ওইখানে 4টা লাশ পাওয়া গিয়েছে। লাশগুলো এখনো চিহ্নিত করা যাচ্ছে না যে কাদের লাশ। আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গিয়েছে। নিউজ দেখে সাজিদ বলল, জঙ্গলে আবার আজকাল আগুন লাগে কিভাবে কি, আর এখানে আবার মানুষ থাকে কিভাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি সাজিদের দিকে তাকিয়ে বললাম, তুই কি কিছু জানিস না? কি জানবো আমি, এটা তো বলবি। না কিছু না, আমি বুঝতে পারছি না সাজিদ সবকিছু ভুলে গেল কিভাবে। আমার তো মাথায় কাজ করছে না কিভাবে কি হয়েছে। আর আমার সবকিছু মনে আছে, সাজিদের কিছুই মনে নেই কিভাবে কি। হঠাৎ সাজিদ বলল, রনি চল কলেজে যাই, বাসায় বসে কি করব, চল তো যাই। সাজিদকে নিয়ে আগে আমার বাসায় গেলাম। বাসায় গিয়ে পিস্তলটা আগে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলাম। তবে তাই হোক যাই হোক ভালোই হয়েছে। মনে করি অনেকের পুরো পরিবার হত্যা করলাম, কেউ কিছু বলতেও পর্যন্ত পারে না। সাজিদ কিছু মনেই নেই। আজকে নিজেকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ডের হত্যার প্রতিশোধ নিতে পারছি। আহা কতটা যে ভালো লাগছে। তবে আফসোস আজকে রিয়া আমার সাথে নেই। ওকে হারিয়ে মনে হয়েছিল যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তবে ওর শেষের কথাটাও আমি রাখতে পারছি। ও বলেছিল আমি যে কাউকে দেখে বিয়ে করিনি, সারা জীবন তো আর একা একা থাকা যাবে না, কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। বিশেষ করে ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও নিজে নিজে আত্মহত্যা করেছে। এখানে আমার বা কোনো দোষ নেই। আমি চেয়েছিলাম যা আমি তা পাইনি। হয়তো এসব আমার কপালে ছিল না। সাজিদকে নিয়ে কলেজে চলে গেলাম। কলেজের মাঠে বাইক রেখেই ভিতরে যাচ্ছি। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই একটা মেয়ে কোথা থেকে এসে যেন আমার উপরে পড়ল। ধুর যা, এই মেয়েটা দিল আমার সবকিছু নষ্ট করে। আমি উপরে উঠে বিনা কারণে ঠাস করে মেয়েটার গালে একটা চড় দিয়ে দিলাম। বললাম, এই মেয়ে দেখে শুনে চলতে পারিস না? এভাবে অন্ধের মতো কেউ হাঁটাচলা করে? বিশ্বাস করেন ভাই, মেয়েটাকে দেখে আমি সত্যিই বোকা হয়ে গিয়েছি। আমার তো মনে হচ্ছে আমি এইরকম মেয়ে আগে কোনো দিন দেখিনি। কি বলবো, মেয়েটা এত সুন্দর, তবে ওর মুখের কাটিং একদম পারফেক্ট। তবে যাই হোক, আমার এসব দেখে লাভ আছে? মেয়েটা গালে হাত দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। জিৎ বলল, ছি রনি ছি, একটা অচেনা মেয়ে তোরে এভাবে চড় দিল? আমি চোখ বড় বড় করে সাজিদের দিকে তাকিয়ে বললাম, আমাকে চড় দিল মানে? হঠাৎ করে এক স্যার এসে বলল, তোমাদের প্রিন্সিপাল স্যার ডাকছে। আর সাজিদ তুমি ক্লাসে যাও। বুঝলাম না আমি কি এমন করলাম যে প্রিন্সিপাল স্যার আমাকে ডাকছে। আমি তো ওকে একটা চড় দিয়েছি, এর বাহিরে আর কিছুই না। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতে লাগলো। আমি রেগে বললাম, এই মেয়ে হাসি বন্ধ কর, নইলে কিন্তু দাঁত ভেঙে দেব। মেয়েটা আমার কথা শুনে মুখ বাঁকিয়ে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলো। ওর পিছন পিছন আমিও যেতে লাগলাম। প্রিন্সিপাল স্যারের রুমে যেতেই স্যার আমাকে বলল, তুমি ওর ওড়না ধরে টান দিয়েছিলে কেন? নতুন কোনো মেয়ে দেখলে কি মজা করতে ইচ্ছে করে? আর আমার জানা মতে তুমি তো কখনোই এমন করো না। আমি তোমার আম্মুকে ভালো করে চিনি, যিনি উনি কতটা ভালো মানুষ। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন এসব স্যার? আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে। আর আমি করলাম না বা কি যেন এমন করে বলেছেন? অপরাধ করে বলছো করলাম বা কি? এখন এই মেয়েটাকে সরি বলো। ঘটনা আর বড় করে লাভ নেই, সরি বলে দিয়ে কিছু হবে না। আমি স্যারের কথা মতো সরি বলে দিলাম। প্রিন্সিপাল স্যার বলল, দ্বিতীয়বার যেন এই ভুল আর না হয়। যদি এমন কিছু হয় তো খবর আছে, এই বলে দিলাম। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হতেই মেয়েটা ওর ব্যাগটা আমার হাতে দিয়ে বলল, আর আমিও ওইটা নিয়ে নিলাম। বুঝলাম না আজকে আমার সাথে এসব কি হচ্ছে। আমি ব্যাগটা মেয়েটার হাতে দিয়ে বললাম, আমি কখনো আপনার ওড়না ধরে টান দিয়েছি? হ্যাঁ। মেয়েটা হাসি দিয়ে বলল, আমাদের ভিতরে কি হয়েছিল এটা তো তুমি আর আমি জানি, বাইরে কেউ জানে না। এর জন্যই আমি যেটা করব মানুষ তাই দেখবে। কি সব কথা বললেন, কিছুই তো বুঝতে পারছি না। তুই আমার বোনকে মারার চেষ্টা করছস, তোরে আমি এত সহজে ছেড়ে দিব কিভাবে? কাকে আবার আমি মারলাম বলবেন তো? ও সরি, আমার নাম বলতেই ভুলে গিয়েছি। আমি রিয়া। নাম নিশ্চয় রনি। আপনি কিভাবে আমার নাম জানেন? তোর সম্পর্কে আমি আরো অনেক কিছু জানি। বলবো কি? আপনি আজব একটা মেয়ে। বুঝলাম না মাঝে মাঝে কি বলেন। এত বুঝে কি হবে, চল ক্লাসে যাই। মেয়েটার সাথে ক্লাসে চলে গেলাম। গিয়ে ওর পাশেই বসলাম। ওর সাথে বসছি ঠিক আছে, তবে আমার একটু কেমন কেমন লাগছে মনে হচ্ছে। রিয়ার শরীর থেকে আলাদা একটা পারফিউমের গন্ধ আসছে, যেটা আমি আগে হয়তো কারো শরীর থেকে পাইনি। স্যার বলল, মেয়েটা নাকি এখন নতুন এসেছে, ওর সাথে আমরা যেন কোনো বেয়াদবি না করি, তাই বলল স্যার। ক্লাস শেষ করে মাঠে যেতেই পিছন থেকে ইরা এসে বলল, রনি শোন আমি কি বলি। বল, কি বলবি? এই মেয়েটাকে কোনটা বলবি তো? তুই যে
আজকে যার সাথে বসেছিলি আমি কি জানি ওই মেয়েটা কে? আমি তো এত কিছু বলতে পারবো না। তাহলে তুই ওর পাশে বসেছিলি কেন? তুই তো কোনোদিন ক্লাসের মেয়েটের সাথে বসিস নেই। আমার মাথায় হাত দিয়ে বললাম, এরা তো ঠিকই কথাই বলল। তাহলে আজকে আমার আবার কি হয়েছে? ইদানিং মনে হচ্ছে যেন আমার মাথাটা গিয়েছে। কি থেকে কি মাঝে মাঝে কি করে নিজেই বুঝি না। ইরার সাথে আর কোনো কথা বলিনি। বাইক নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে বসে আছি। এর মাঝে আম্মু বলল, রনি, একটা মেয়ে আমাদের বাসায় আসবে, কয়েকদিন হয়তো থাকবে, এখানে পরে চলে যাবে। আসলে একটু সাহায্য করিস কেমন? আমি একটু বাহিরে গেলাম, আর তোর বোন স্কুলে আছে। কিন্তু আম্মু, মেয়েটা কে? এত কিছু তোর জানতে হবে না, আমি যেটা বললাম সেটাই কর। এই কথা বলে আম্মু বাসা থেকে বের হয়ে গেল। আমি বসে বসে মোবাইল গেম খেলছি। তখন বাহিরের গাড়ির শব্দ শুনলাম। আম্মু বলল নাকি একটা মেয়ে আসবে, হয়তো এই মেয়েটাই এসেছে। বাইরে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে বললাম, আপনি এখানে কি করেন? আর আম্মু কি আপনার কথাই বলে গেল? এখন এত কথা বলবো না, আমার জিনিসপত্র সবকিছু রুমে নিয়ে আসো। আমি ভিতরে গেলাম। আমার তো ঠেকা পড়েছ, আপনার জিনিসপত্র আমি নেব। রিয়া হাত দিয়ে ইশারা করতেই আমি গাড়ি থেকে সবকিছু নামাতে লাগলাম। সবকিছু ভিতরে নিয়ে যেতে আমি বোকা হয়ে গেলাম। তাহলে এতক্ষণে কি আমি রিয়ার সব জিনিসপত্র নিয়ে আসছে? আজব একটা মেয়ে। আর আমারই কি হয়েছিল যে? দূর, এত চিন্তা করতে পারবো না, এখন গিয়ে একটু ঘুমাই। মেয়েটাকে রুম দেখিয়ে আমি আমার রুমে চলে গেলাম। ঘুম ভাঙলো সাজিদের ফোনের শব্দে। আমি ফোন রিসিভ করে বললাম, সাজিদ বল, কি হয়েছে? রনি, খবর জানিস? অনেক তো আগুনে পুড়ে মারা গিয়েছে। সকালে আমরা যে জিনিস নিউজটা দেখলাম না, ওইটাই অনেকের লাশ ছিল। তোর বলতে হবে না, আমি সবকিছু জানি। আর এই অনেককে আমি নিজেই বলতে গিয়ে আর বললাম না। সাজিদ এত কিছু জানে না, ওকে সবকিছু বলে আর লাভ নেই, না জানাই ভালো মনে করি। আজ থেকে সাজিদ বলল, কি রে রনি, আমি তোরে কি বলছি? বাদ দে তো সাজিদ এসব। যা হয়েছে আমি মনে করি বেশ ভালোই হয়েছে। তবে একটা কথা, আমার কেন যেন মনে হচ্ছে ওকে আমি মারতে দেখেছি। আজকে কি নেশা একটু বেশি করছিস নাকি? আমাকে নিয়ে মজা করছিস তুই? আরে মজা করব কেন? এসব কি বলছিস তুই? আচ্ছা বাদ দে, ফোন রাখ। আমি কল কেটে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতে দেখি টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। আর টেবিলে এত রকম খাবার সাজানো আছে। দেখে তো আমি বোকা হয়ে গিয়েছি। আম্মু আমাকে দেখে বলল, বাবা এসে এখানেও বসো। দেখ রিয়া আজকে আমাদের মাঝে অন্য কত কিছু রান্না করেছে। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না এই মেয়ে এত কিছু রান্না করতে পারে। আম্মু আমাকে টেনে ওনার পাশে বসালেন। দেখে দেখলাম সবকিছু মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না এই মেয়ে এত কিছু কিভাবে রান্না করতে পারে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো সাধারণ মেয়ে না, হয়তো এখানে কোনো একটা রহস্য আছে। রিয়ার দিকে তাকাতেই ও ইশারা করে বলল, আগে খেয়ে নি, পরে কথা হবে, ঠিক আছে? আমি খেয়ে টের পেয়ে রুমে বসে আছি। রাতে রিয়া আমার রুমে এসে বলল, কি মি করেন? এই তো বসে আছি। কেন, আমার সাথে এক জায়গায় যাবেন? এখন আবার আপনি কোথায় যাবেন? যাব কোথাও এক জায়গায়। আপনি যাবেন নাকি বলেন? না বাবা, আমি যাব না। আপনার দরকার থাকলে আপনি একা একা যাবেন। প্লিজ আসুন না। যাবো আর আসবো। রিয়ার দিকে তাকিয়ে আমার কেন যেন একটু মায়া লাগলো। বললাম, ঠিক আছে চলুন। রিয়া বলল, আমি এখন কি আপনার হাত ধরতে পারি? আপনার সাথে বাহিরে বের হচ্ছি, তাই বলে এই না যে আপনি আমার হাত ধরবেন। আচ্ছা ঠিক আছে বাবা, সরি। এখন চলেন। রিয়ার সাথে বের হতেই রিয়া বলল, আপনি শুধু আমার পিছন পিছন আসবেন, কোনো কথা বলবেন না। আমরা যাব কোথায় এটা তো বলবেন নাকি? যাব কোনো এক জায়গায়। কেন, ভয় পান নাকি? আপনি একটা মেয়ে, ভয় তো আমার পাওয়ার কথা। আমি আবার ভয় পাস কেন? তাই তো শুনলাম কিছুদিন আগে নাকি আপনার গার্লফ্রেন্ড আত্মহত্যা করে মারা গিয়েছে। এসব নিয়ে কোনো কথা না বললে আমি খুশি হব। বুঝেছি মন খারাপ করেছেন। শুনেন, এত মন খারাপ করতে হবে না, যা হয়েছে তো হয়ে গিয়েছে। তবে আফসোস, এই একটা মেয়ের জন্য আপনি 2 দিন পরিবারকে খুন করে ফেললেন। 2টা পরিবার মানে কি বলছেন এসব? আরে কিছু না, এমনি বললাম। আসেন তো। আপনি আমাকে জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছেন কেন? আর ভিতরে গিয়ে আমি কি করব? কেন, ভয় পাচ্ছেন নাকি? আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, আজকে আসেন। আমি রিয়ার কথা শুনে জায়গায় দাঁড়িয়ে গেলাম। বললাম, না, আমি এখন আর সামনে যাব না, আপনি যান ভিতরে। রিয়া হেসে হেসে আমার হাত ধরে বলল, আরে চলুন তো ভিতরে। বলছি না কিছু হবে না। আপনাকে আমার সন্দেহ হয়। আপনার সাথে দেখা হয়েছে থেকে আপনি আমার সাথে অদ্ভুত অদ্ভুত আচরণ করেছেন। একটা মেয়ের পক্ষে এতগুলা খাবার তৈরি করা সম্ভব না। আর আমি চর দিয়েছি আপনাকে, কিন্তু সাজিদ দেখেছে আপনি আমাকে চর দিয়েছেন। আমি আবার কোনো সময় আপনার ওন্না ধরে টান দিলাম। সত্যি করে বলুন তো আপনি কে? রিয়া আমার কথা শুনে হু হু করে হাসতে লাগলো আর বলতে লাগলো, তোর কারণে আমার বোন বিছানায় পড়ে আছে। তুই ভাবছিলি তুই বেঁচে যাবি? না, এই কথা বলতে না বলতেই
আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।